কিছু কেমিক্যাল এজেন্টও আছে যারা হচ্ছে তোমার এই স্পোরগুলোকে ডিস্ট্রাকশন করতে পারে, সেইটাই হচ্ছে তোমার স্পোরিসাইডাল এজেন্ট। ফর এক্সাম্পল হাইড্রোজেন পারক্সাইড এবং গ্লুটার অ্যালডিহাইড। স্টেজটা সেদিনও গতদিনও বলেছিলাম যে যখন ডিসইনফেকশনটা আমরা যখন কোনো একটা ডিজিজ সংঘটিত হবে সেই অবস্থায় আমরা যে ডিসইনফেকশনটা করব, যে ফার্মের চারিদিকে বা তার যে বডি সিক্রেশনগুলো আছে সেগুলোর উপরে, সেটাকে আমরা বলবো হচ্ছে, সেই স্টেজটাকে বলবো কনকারেন্ট। আর যখন অ্যানিমালটা মারা যাবে অথবা অ্যানিমালটাকে আমরা ফার্ম থেকে সরিয়ে ফেলবো বা কালিং করে ফেলবো, সেই অবস্থায় আমরা যে ফার্মটাকে পরিষ্কার করার জন্য যে ডিসইনফেকশনটা করব সেটা হচ্ছে যে টার্মিনাল। যদি মেথডে আসি, তিনভাবে তোমার হচ্ছে যে ক্লিনিং বা ডিসইনফেকশনটা করা যায়। একটা হচ্ছে মেকানিক্যাল, ফিজিক্যাল এবং কেমিক্যাল। তো মেকানিক্যালটা বোঝা যাচ্ছে যে যখন আমরা ওয়াশিং এবং হচ্ছে যে স্ক্র্যাপিং করব, তার মানে নর্মাল যে ধোয়া, সেটাকেই এই ধোয়ার মাধ্যমে কিন্তু মোস্ট অর্গানিজম কিন্তু রিমুভ হয়ে যায়, এবং সেটা হচ্ছে মেকানিক্যাল প্রসিডিউর। আর ফিজিক্যালটা হচ্ছে যে বাই মিনস অফ এনি ফিজিক্যাল অ্যাপ্লায়েন্স, সেটা হিট হতে পারে, রেডিয়েশন হতে পারে, ইউভি লাইট হতে পারে, আহ, সেইগুলো আর কি। আর কেমিক্যালের ক্ষেত্রে যেগুলার কেমিক্যাল কিন্তু যাদের হচ্ছে কি জার্মিসাইডাল পাওয়ার আছে, তার মানে যাদের জার্মকে কিল করা, সাইডাল আগে বলেছিলাম, দ্যাট মিনস হচ্ছে কিলিং করা। সো যাদের হচ্ছে জার্ম বা মাইক্রো অর্গানিজমকে কিলিং করা অ্যাবিলিটিটা আছে, সেই ধরনের। এটা একটু ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল ডিসইনফেক্টেন্টস। সো আমরা যে ডিসইনফেক্টেন্টগুলো ইউজ করব, সে তাদের মধ্যে যদি আমরা একটা আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্সটা কি কি হতে পারে সেটা এখানে দেখো। যে প্রথমেই যেটা থাকতে হবে, অবশ্যই তার একটা হাই ডিগ্রি অফ জার্মিসিডাল পাওয়ার থাকতে হবে। সে মিনিমাম কনসেন্ট্রেশনে জানি একটা হাই ডিগ্রিতে সে প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজম কিলিং তার অ্যাবিলিটি থাকতে হবে। এবং অবশ্যই নট হার্মফুল টু দ্য অবজেক্ট টু বি ডিসইনফেক্টেন্ট। তার মানে আমরা ডিসইনফেক্টেন্টটা স্প্রে করতেছি বা অ্যাপ্লাই করতেছি যে অবজেক্টটার উপরে, সেই অবজেক্টে জানি কোনো ধরনের ক্ষতি না করে। পাশাপাশি মিনিমাম ডিগ্রি অফ টক্সিসিটি টু ম্যান অ্যান্ড অ্যানিম্যাল। তাহলে যে ফার্মার হচ্ছে যে তোমার এই ডিসইনফেকশনটা করতেছে তার জানি শরীরে কোনো ক্ষতি না করে, এবং যে অ্যানিম্যালের উপর আমরা অ্যাপ্লাই করতেছি সেই অ্যানিম্যালেও জানি কোনো ধরনের টক্সিক রিয়াকশন শো না করে, সেটা তার একটা ক্যারেক্টারিস্টিক্স। এবং ফিজিক্যালি এবং কেমিক্যালি সে কিন্তু স্ট্যাবল থাকবে। অন্য কোনো কেমিক্যাল যদি সেখানে থাকে বা অন্য কোনো কেমিক্যালের সাথে রিয়াকশন করে কোনো ধরনের তার কেমিক্যাল পাওয়ারটা, জার্মিসিডাল পাওয়ারটা কিন্তু নষ্ট জানি না হয়। পাশাপাশি হচ্ছে যে সে ওয়াটার রেডিলি সলিউবল হবে এবং এখানে কোনো অ্যাবসেন্স অফ ব্যাড অর্ডার থাকবে। আর একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা হচ্ছে যে অবশ্যই এটা অ্যাভেলেবেল হতে হবে মিনিমাম কস্টে। আমাদের অবশ্যই এই ধরনের ডিসইনফেক্টেন্টগুলো যাতে খামারি বান্ধব হয়, সেইটা একটা ক্রাইটেরিয়া। এবং ফিটনেস ফর সেফ ট্রান্সপোর্টেশন, এবং সে হচ্ছে কি যে সে শুড বি হোমোজেনাস ইন নেচার। তার মানে সে অবশ্যই হোমোজেনাস থাকবে, এবং তার হচ্ছে যে পেনিট্রেশন, যে ম্যাটেরিয়ালসটাতে আমরা স্টেরিলাইজ করব বা ডিসইনফেকশন করব, তার মধ্যে প্রবেশ করা, পেনিট্রেট করার একটা মিনিমাম তার অ্যাবিলিটি থাকতে হবে। অ্যান্ড শুড হ্যাভ দ্য পাওয়ার টু রিমুভ দ্য ডার্ট অ্যান্ড দ্য গ্রিস। শুধু ডিসইনফেকশনই সে করবে না, মাইক্রো অর্গানিজমকে সে মারবে না, পাশাপাশি সেখান থেকে কিছু ডার্টকেও কিন্তু সে রিমুভ করবে। অ্যান্ড দেন কেমিক্যাল এজেন্ট নিড টু হ্যাভ এ ব্রড স্পেকট্রাম অ্যাক্টিভিটি অ্যাগেনস্ট অল মাইক্রো অর্গানিজম। তাহলে এই যে মাইক্রো অর্গানিজমের যে 5টা বা 6টা ক্লাসিফিকেশন আছে, যে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, প্যারাসাইট, ফাঙ্গাস, এই সবগুলোকে কিন্তু মারার বা কিলিং করার তার একটা হচ্ছে যে ব্রড স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি থাকতে হবে। একটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম, তার মানে তার ক্যাপাসিটিটা কম। আর একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম, দ্যাট মিনস যে তার একটা ওয়াইড ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটি আছে। তো এইগুলো হচ্ছে যে একটা আইডিয়াল ডিসইনফেক্টেন্টের ক্রাইটেরিয়া থাকতে হবে। ক্লাসিফিকেশন অনেকভাবে করা যায়, এখানে আমি শুধু ইনঅর্গানিক আর অর্গানিকটা দেখিয়েছি। যে ইনঅর্গানিকের যে সমস্ত ডিসইনফেক্টেন্ট আছে, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্লোরিন, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, এরা করে কি যে এরা ম্যাক্সিমামই হচ্ছে যে তোমার অক্সিডাইজেশন করে। তো এই যে অক্সিডাইজেশন করতেছে, দ্যাট মিনস হচ্ছে তোমার যে মাইক্রো অর্গানিজমের উপর সে কাজ করবে, সেই মাইক্রো অর্গানিজমগুলোকে সে কি করবে, অক্সিডাইজ করবে। তার সেল মেমব্রেন বা তার সেল ওয়ালটাকে সে অক্সিডাইজ করে তার পারমিয়াবিলিটিটা চেঞ্জ করবে, বা সেল ওয়ালটাকে সে ডিসরাপশন করে সে কিন্তু অ্যাকশন করবে আর কি।
আর কিছু ইলেকট্রোলাইটস আছে। এই ধরনের ইলেকট্রোলাইটস গুলাতে হয় কি যে নরমাল ট্যাপ ওয়াটার আছে। নরমাল ট্যাপ ওয়াটার যার মধ্যে তোমার কিছুটা ডিসলভড সোডিয়াম ক্লোরাইড আছে। তো এটাকে যদি ইলেকট্রোলাইসিস করা হয় তখন যে এন্ড প্রোডাক্ট যেটা আসে, সেই এন্ড প্রোডাক্ট গুলো অনেক সময় তোমার ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করতে পারে। সেরকম কিছু দেখানো হয়েছে। সালফিউরিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড, এইগুলা হচ্ছে যে ইলেকট্রোলাইটিক তোমার ডিসইনফেক্টেন্ট। আরো আছে হচ্ছে তোমার হচ্ছে যে অর্গানিক ডিসইনফেক্টেন্ট, যেমন ফর্মালডিহাইড বা ফেনল, এরা হচ্ছে তোমার অর্গানিক ডিসইনফেক্টেন্ট। তাহলে এই ডিসইনফেক্টেন্ট গুলা কিভাবে কাজ করতেছে? একটা হতে পারে যে সে তোমার মেমব্রেনের পারমিয়াবিলিটিটা কিন্তু অল্টারেশন করতে পারে। তাহলে যে মাইক্রো অর্গানিজম কাজ করবে, তোমরা এই পরের সেমিস্টারে তোমাদের হচ্ছে জেনারেল মাইক্রোবায়োলজি আছে, ওইখানে আমরা একটা ব্যাকটেরিয়াল স্ট্রাকচারটা পড়াবো। তোমরা দেখবা যে একটা ব্যাকটেরিয়া সেল ওয়াল আছে, সেল মেমব্রেন আছে, হ্যাঁ? তো এই যে সেল মেমব্রেন তার আছে, সেই সেল মেমব্রেনের পারমিয়াবিলিটিটা নষ্ট করে দিয়ে ওর মধ্যে হচ্ছে যে তোমার ডিসইনফেক্টেন্টের ইনগ্রেডিয়েন্ট গুলো প্রবেশ করবে আর কি। অ্যান্ড দেন হচ্ছে যে ড্যামেজ টু দ্য প্রোটিন। তোমরা একটু হোল্ড করো। সরি, একটু ইন্টারাপ্ট করেছিলাম। দেখো যে এটা হতে পারে যে তার যে সেল মেমব্রেন যেটা আছে, সে সেল মেমব্রেনের পারমিয়াবিলিটিটা নষ্ট করে দিয়ে সে কিন্তু কাজ করতে পারে। শুধু পারমিয়াবিলিটি নষ্ট করেই না, পাশাপাশি সে হোল সেল মেমব্রেনটাকে রাপচার করে দিয়ে কিন্তু ওই ডিসইনফেক্টরটা কাজ করতে পারে। আরো কিভাবে হতে পারে, সে সরাসরি সেই প্রোটিন স্ট্রাকচারটাকে নষ্ট করতে পারে, অথবা তার ভিতরে যে নিউক্লিক অ্যাসিড আছে, সে যে ডিএনএ বা আরএনএ সমন্বয়ে যেটা দিয়ে তৈরি হচ্ছে তার এটা, সেইটাকেও কিন্তু নষ্ট করে দিতে পারে। অথবা হচ্ছে যে কিভাবে মাইক্রো অর্গানিজমটা তোমার হচ্ছে যে কাজ করতেছে, কিভাবে সে এনার্জিটা প্রডিউস করতেছে, কোন উপায়ে সে এটিপি উৎপন্ন করতেছে, এটা কি তোমার অক্সিডেটিভ উপায়ে নাকি ফার্মেন্টেটিভ উপায়ে, এই ধরনের যে মেটাবলিক যে পাথওয়েটা আছে, সেই পাথওয়ের উপরে সে কিন্তু ইন্টারফেয়ার করে তোমার হচ্ছে যে তার অ্যাকশনটা শো করতে পারে আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশনটা এখানে আসলে আমি একটু ছকের মাধ্যমে দেখিয়েছি, এটা তোমরা চেষ্টা করবা তোমরা নিজেরাই একটা নোট করে নিতে আর কি। তবে আরেকটা জিনিস বলি যে জেনারেল মাইক্রোবায়োলজিতে আমরা স্টেরিলাইজেশনটা ডিটেলস পড়াবো, সেই জন্য আমি এখানে আসলে একটা স্লাইডের মাধ্যমে দেখিয়েছি। তো এখানে স্টেরিলাইজেশনটা ডেফিনেশনে বলেছিলাম কি যে ডিস্ট্রাকশন অফ দ্য অল কাইন্ড অফ মাইক্রো অর্গানিজম। তার মানে এখানে সব ধরনের মাইক্রো অর্গানিজমগুলো ডিস্ট্রাকশন হবে, এবং এটা দুইটা মেথড আছে, একটা হচ্ছে ফিজিক্যাল মেথড, আর একটা হচ্ছে তোমার কেমিক্যাল মেথড। দেখো যে ফিজিক্যাল মেথডে আমি প্রথমে দেখেছি তিনটা: হিট, রেডিয়েশন এবং ফিল্ট্রেশন। এর বাহিরেও একটা ফিজিক্যাল মেথড আছে, সেটা হচ্ছে তোমার সানলাইট। ন্যাচারাল যে সানলাইট আছে, এরা কিন্তু খুব ভালো স্টেরিলাইজার হিসেবে কাজ করে। আমাদের যে পন্ডগুলা যেগুলো আছে বা রিভার যেখানে আছে, এইগুলা কিন্তু ন্যাচারালি কিন্তু স্টেরিলাইজ হচ্ছে সূর্যের যে ইউভি লাইট আছে বা এই রশ্মিগুলা দ্বারা কিন্তু সে কিন্তু ন্যাচারালি স্টেরিলাইজ হচ্ছে। পাশাপাশি হিট যেটা আছে, হিটটা তোমার কি, হিটটা আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ড্রাই মেথড বা ড্রাই হিট মেথড, আর একটা হচ্ছে যে ময়েস্ট হিট মেথড। ড্রাই হিট এবং ময়েস্ট হিট দুইটাই একইভাবে কাজ করে। একটা হচ্ছে তোমার ডিনেচারেশন অফ দ্য প্রোটিন, প্রোটিনগুলোকে সে ভেঙে ফেলে বা ডিনেচার করে দিয়ে কিন্তু তারা কাজ করে, অথবা সরাসরি সে ডিএনএতে ইন্টারফেয়ার করে সে কিন্তু কাজ করে। এখন ড্রাই হিটের চাইতে ময়েস্ট হিটটা কিছুটা তোমার বা ফার বেটার অ্যাকশন। যদি আমরা কোনটা ভালো অ্যাকশন শো করে সেটাতে যদি আসি, ড্রাই হিটের চাইতে ময়েস্ট হিটটা তোমার বেশি ভালো কাজ করে। এখন এই ড্রাই হিট যেটা, ড্রাই হিটটাকে আবার অনেকগুলা ভাগে ভাগ করা যায়। যেমন এর মধ্যে আছে তোমার হচ্ছে ইনসিডারেশন আছে, ফ্লেমিং আছে, রেড হিট আছে। তো রেড হিট যেটা, সেটা হচ্ছে যে তোমার জাস্ট আগুনে আমরা পোড়াবো। আমরা যে ম্যাটেরিয়ালসটাকে স্টেরিলাইজ করব, সেই ম্যাটেরিয়ালসটাকে কোনো একটা বার্নারের সামনে বা কোনো একটা আগুনের কোনো একটা ইসের সামনে আমরা সেটাকে ধরে রাখবো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ওইটা কিছুটা পুড়ে লালচে একটা আভা আসে। তোমরা নিশ্চয়ই লোহা পোড়ানোটা দেখেছো, ওইখানে যে ধরনের একটা লালচে আভা ক্রিয়েট হয়, সেই ধরনের পর্যন্তই আমরা কিন্তু এই স্টেনলেসটা করব, এবং এটাকে বলছি আমরা তোমার রেড হিট। আর ফ্লেমিং এর ক্ষেত্রে জাস্ট আমরা আগুনের সেইটার উপর থেকে আমরা শুধু পাস করব, জাস্ট তাকে 1 থেকে 2 বার আমরা যখন পাস করব, সেটাই হচ্ছে তোমার
ফ্লেমিং। আর একটা হচ্ছে ইনসিনারেশন। ইনসিনারেশনটা হচ্ছে এক্ষেত্রে ইনসিনারেটর একটা যন্ত্র আছে। এই মেশিনটার মধ্যে যে আমরা যে ইনগ্রেডিয়েন্ট গুলাকে স্টেরিলাইজ করতে চাচ্ছি সেটাকে দিলে সেটাকে পুরাপুরি ইনসিনারেট করে ফেলা, তার মানে তাকে ছাই ভস্মে পরিণত করে ফেলা। সাধারণত ইনসিনারেশন কোন ক্ষেত্রে করা হয়? যখন কার্কাস বা মৃতদেহ বা এমন কোনো ইনগ্রেডিয়েন্ট যেগুলা হিউম্যানের ক্ষেত্রে জেনেটিক ইম্পর্টেন্ট আছে বা হিউম্যানে ইনফেকশন করতে পারে, বা আমরা ল্যাবরেটরিতে কাজ করার পরে সেইগুলোকে আমরা ডিসকার্ড করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ইনসিনারেশন করে কিন্তু টোটালি সেটাকে ডিসকার্ড করে ফেলতেছি বা ছাই ভস্মে পরিণত করতেছি, এবং এটা একটা স্টেরিলাইজেশনের মেথড। আর একটা হচ্ছে যে ড্রাই ওভেন। ড্রাই ওভেনের ক্ষেত্রে হয় কি, যে এক্ষেত্রে তোমার এক ওভেনটাতে 160 ডিগ্রি বা 170 ডিগ্রিতে 1 থেকে 2 ঘন্টা রাখার ফলে কিন্তু এক ধরনের ফিজিক্যাল মেথডে স্টেরিলাইজেশন সংগঠিত হয়। আর একটা বলেছিলাম যে ড্রাই হিট এর তো গেল, পাশাপাশি বলেছিলাম যে ময়েস্ট হিট। ময়েস্ট হিটটা আবার তোমার 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে তোমার বিলো 100, একটা হচ্ছে 100 ডিগ্রি, আর একটা ওভার 100। বিলো 100 যেটা, সেক্ষেত্রে যেটা হয় যে তোমরা শুনেছ পাস্টিউরাইজেশন। তো পাস্টিউরাইজেশন বা পাস্টিউরাইজেশনের ক্ষেত্রে হয় কি, যে এই ময়েস্ট হিট টেকনোলজিটাই অ্যাপ্লাই করা হয়, এবং এক্ষেত্রে তোমার 2টা মেথড আছে। একটা হচ্ছে যে ফ্ল্যাশ মেথড, একটা হচ্ছে তোমার হোল্ডার মেথড। ফ্ল্যাশ মেথডে রাখা হয় তোমার 63 ডিগ্রিতে 20 সেকেন্ড। 63 ডিগ্রিতে 20 সেকেন্ড রাখা হয়, এবং এইটা রাখার পরপরই এটাকে কিন্তু কুলিং করা হয়। আর যেটা হোল্ডার মেথড, সেটাতে তোমার 72 ডিগ্রিতে বা 73 ডিগ্রিতে 30 সেকেন্ড রেখে সরাসরি সেটাকে কুলিং করা হয়, এবং এই মেথডটা হচ্ছে তোমার পাস্টুরাইজেশন। ঠিক আছে, পাস্টুরাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু অনেক ধরনের জীবাণুকে কিন্তু কিলিং করা সম্ভব। আর নাম্বার 2 বলেছিলাম যে অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। তো অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে যে নর্মালি আমরা যে বয়লিংটা করি, বয়লিং এর মাধ্যমে কিন্তু তোমার যারা আমরা পানি যে ফুটাচ্ছি, এই পানিতে কিন্তু যে ধরনের ব্যাকটেরিয়াগুলো যেগুলো আছে বা ফাঙ্গাস স্পোর যদি থাকে, সেগুলো কিন্তু ডিস্ট্রাকশন হয়ে যাবে। আর যদি ওভার 100-এ যায়, ওভার 100-এর যে মেথড, সেটা হচ্ছে যে তোমার অটোক্লেভ। অটোক্লেভ একটা ইনগ্রিডিয়েন্ট, একটা বা একটা ইকুইপমেন্ট, যেটা আমাদের ল্যাবরেটরিতে তোমরা দেখবা যে অটোক্লেভটা আমরা ল্যাবরেটরিতে যে কোনো কাজ করার আগে আমরা যেগুলো নিয়ে কাজ করব সেটাকে আমরা অটোক্লেভ করি, এবং এই অটোক্লেভের টেম্পারেচারটা হয় সাধারণত তোমার 121 ডিগ্রি। 121 ডিগ্রিতে তোমার 15 মিনিট রাখা হয়। 15 LPS, তার মানে 15 পার স্কোয়ার ইঞ্চি তোমার যে প্রেশার, যেটা সেই প্রেশারে 15 মিনিট যদি আমরা রাখি 121 ডিগ্রিতে, সেক্ষেত্রে কিন্তু ওই ইনগ্রিডিয়েন্টগুলো সবগুলো কিন্তু অটোক্লেভড হয়ে যায় এবং স্টেরিলাইজ হয়ে যায়। সাধারণত কোনো যে ব্যাকটেরিয়াগুলা স্পোর আছে, স্পোর ফর্মিং ব্যাকটেরিয়াগুলা, এদেরকে নর্মালি বয়লিং এর মাধ্যমে বা ওই 100 ডিগ্রিতে ডিস্ট্রাকশন করা সম্ভব হয় না। সেই জন্যই আমরা এদেরকে কিন্তু স্টেরিলাইজেশন ক্ষেত্রে আমরা কিন্তু অটোক্লেভ করে তাদেরকে ডিস্ট্রাকশন করব। আর হচ্ছে ফিজিক্যাল মেথডে আছে হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশনটা আবার 2 ধরনের, একটা আয়োনাইজিং রেডিয়েশন, নন আয়োনাইজিং। আয়োনাইজিং এর ক্ষেত্রে এক্স রে আছে, গামা রে আছে। নন আয়োনাইজিং এর ক্ষেত্রে তোমার ইউভি রে আছে। আরেকটা মেথড হচ্ছে ফিল্ট্রেশন। এটা খুবই কমনলি ল্যাবরেটরিতে ইউজ করা হয়। যে ফিল্ট্রেশনের নামে বোঝা যাচ্ছে বিভিন্ন ধরনের ফিল্টার পেপার আছে, এবং এই ফিল্টার পেপারগুলো তাদের সাইজের ভেরিয়েশন অনুযায়ী এবং তাদের ইনগ্রেডিয়েন্টের ভেরিয়েশন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন অ্যাসবেস্টস আছে, মেমব্রেন ফিল্টার আছে, সিন্টার্ড ফিল্টার পেপার আছে। এই ফিল্টার পেপারগুলো তোমার হচ্ছে যে এক ধরনের পোর থাকে, ছোট ছোট পোর থাকে, এবং সেই পোরের সাইজটা এমন হবে যাতে ওই ফিল্টারে আমরা যে লিকুইডটা পাস করাবো তার মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়াগুলো আছে, সেই ব্যাকটেরিয়াগুলো ওই ফিল্টার পেপারে আটকিয়ে যাবে। এই ধরনের ফিল্টার পেপারগুলো ইউজ করে আমরা কিন্তু ফিজিক্যাল মেথডে ফিল্ট্রেশনটা করতে পারি। আর পাশাপাশি কিছু কেমিক্যাল মেথড আছে। কেমিক্যালগুলো আবার গ্যাসিয়াসও আছে, যেমন ফর্মালডিহাইড আছে, আর লিকুইড আছে। সেক্ষেত্রে তোমার হ্যালোজেন, ফেনন, অ্যালডিহাইড সাবস্টেন্স, যেমন গ্লুটার অ্যালডিহাইডগুলো বা হ্যালেন, এরা কিন্তু তোমার কেমিক্যালি কিন্তু স্টেরিলাইজ করা সম্ভব। এখানে আমি কয়েকটা বইয়ের নাম দেখিয়েছি, যে তোমার এইটা আসলে প্রথম দিন তোমাদের যখন টার্মিনোলজিগুলো পড়ানো হয়েছিল ওই সময় বলার কথা ছিল, যেহেতু আমি ওখানে স্কিপ করে ফেলছিলাম সেই জন্য এখানে দেখেছি। দেখো যে অনেক সময় ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় যে তুমি যে কোর্সটা পড়বা এটা কিছু ইম্পর্টেন্ট বুকসের নাম বলো, বা সেই জন্য এই জিনিসটা দেখানো, যে ভেটেনারি হাইজিন বাই লিংটন বা প্রিন্সিপাল অফ অ্যানিমাল হাইজিন অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন বাই লিওনিস ভ্যান্স। এই দুটা খুবই ইম্পর্টেন্ট বই আমাদের অ্যানিমাল হাইজিনের ক্ষেত্রে। সো এই পর্যন্তই থাকবে। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কি সহজ সহজ বিষয় প্রতিটাই, অ্যানিমাল হাইজিন টপিকটাই আসলে খুবই সহজ।
তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? স্যার কোন বই দুইটা আবার যদি একটু বলেন। ওইটা হচ্ছে প্রথম যে দুইটা বলেছিলাম, যে ভ্যানিসের আর হচ্ছে লিংটনের, বিশেষ করে ভেটেরিনারি হাইজিন বাই লিংটন আর অ্যানিমাল হাইজিন যে প্রিন্সিপাল যেটা আছে। স্যার ইনঅর্গানিক ডিসইনফেক্টেন্টটা কি কাজ করে ওইটা? ইনঅর্গানিক এন্ড অর্গানিক ওই দুটার মধ্যে পার্থক্য কি, কিভাবে ডিসইনফেক্ট করে? ইনঅর্গানিক ডিসইনফেক্টেন্ট গুলো সাধারণত আমি বলেছিলাম যে তোমার অর্গানিকের মোড অফ অ্যাকশনটা আসলে আমার এখন ঠিক ডিটেলস বলতে পারবো না, বাট ইনঅর্গানিক যেটা করে এখানে তোমার ম্যাক্সিমাম ডিসইনফেকশন গুলো তোমার হচ্ছে অক্সিডাইজ করে ফেলে। যে সেল মেমব্রেনের উপরে সে কাজ করতেছে, ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন বা ফাঙ্গাল সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনটাকে সে অক্সিডাইজ করে তার পারমিয়াবিলিটিটাকে নষ্ট করে ফেলতেছে বা অল্টারেশন করে ফেলতেছে, এবং তার যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সেই ডিসইনফেক্টেন্টের যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেইগুলো তার ভিতরে প্রবেশ করে তারপরে কিন্তু তাকে তার স্ট্রাকচারে চেঞ্জ আনবে আর কি। হতে পারে সেটা প্রোটিনটাকে ডিনেচার করে ফেলতে পারে, অথবা তোমার কি বলবো যে হোল সেল মেমব্রেনটাকে রাপচার করে ফেলতে পারে, যেটা এই পরবর্তী মোড অফ অ্যাকশনগুলোতে আমি দেখিয়েছি। যে সে ইনঅর্গানিক হোক আর অর্গানিক হোক, মোটামুটি এই 5টা ওয়েতেই তোমার হচ্ছে যে ডিসইনফেক্টেন্টগুলো কাজ করবে। হয় তার পারমিয়াবিলিটি নষ্ট করবে, অথবা সেটাকে টোটালি রাপচার করে দিবে, অথবা হচ্ছে যে প্রোটিনটাকে ডিনেচার করবে, অথবা নিউক্লিক অ্যাসিডটাকে নষ্ট করবে, অথবা সে কোন উপায়ে এনার্জি প্রডিউস করতেছে, এটিপি কিভাবে তৈরি করতেছে সেই মেটাবলিক পাথওয়েতে সে ইন্টারফেয়ার করবে। স্যার এলএসডি ওই ডিজিজটার ফুল মিনিং? এলএসডিটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। লাম্পি স্কিন ডিজিজ এইটা তোমার ক্যাটেলের ক্ষেত্রে তোমরা দেখো যে ইদানিং খুবই মারাত্মক আকারে এই ডিজিজটা দেখা দিচ্ছে আমাদের দেশের প্রেক্ষিতে। এটা গত 2 বছর যাবত এই এলএসডিটা খুবই মারাত্মক আকারে হচ্ছে, এবং এটা কন্টাজিয়াস, এবং এটা অনেক সময় বাইটিং ফ্লাইস এর মাধ্যমে বা মসকুইটো থেকে কিন্তু একটা ক্যাটেল থেকে অন্য ক্যাটেলে ট্রান্সফার হতে পারে আর কি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, সিয়াররা কি আছো? মাদ্রাফি আর জি স্যার, আছি স্যার। আচ্ছা, তোমরা একটু আমাকে একটু মেল করে দিও যারা প্রেজেন্ট ছিল। আজকে তো একটু কম দেখা যাচ্ছে, যারা ছিল আর কি আমাকে একটু মেল করে দিও প্রেজেন্ট রোলগুলো আর কি। ঠিক আছে, ঠিক আছে। সামনের সপ্তাহে হয়তো বা চেয়ারম্যান স্যারই ক্লাস নিতে পারেন, না নিলে আমি নেবো আর কি, ক্লাস হবে আর কি। ঠিক আছে, টাইমিংটা হয়তো বা ফিক্স করে নিতে হবে আর কি, যে কয়টার সময়। তোমাদের অন্যান্য ক্লাস হচ্ছে? সবগুলো হচ্ছে না, একটা শুরু হয়েছে। আরো 2-একটা কোর্স তো শুরু হয়েছে নাকি? জি স্যার। আচ্ছা, তোমরা কি ক্যাম্পাসে আসলে ক্লাস করেছিলে? 1 মাস কি ক্লাস করছো নাকি জি স্যার, সেটাও ক্লাস হয়নি? মানে গত বছর জানুয়ারিতে 1 মাস ক্লাস করেছো না? জানুয়ারিতে করছিলাম, ফেব্রুয়ারিতে একদিন ফেব্রুয়ারি মাস করছিলাম। থেকে তো ওই যে আন্দোলন শুরু হলো, পরে তো বন্ধই হয়ে গেল। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো সবাই, আজকে এই পর্যন্তই। জি স্যার।